বরিশাল রুটের বাস থেকে ক্রিকেট হাট ছাড়িয়ে শানের পাড়ে এসে নামলো আবির। হাতে একটা বিশাল লাগেজ, গিটার, ক্যামেরা, ফর্মাল ড্রেস আপ তার গায়ে, মাথাভর্তি চুল তার নাক বরাবর হবে, সেগুলোও এলোমেলো করে রাখা। বাস থেকে যখন নেমেছে তখন সকাল 10টা বাজে। নামতেই বৃষ্টির সাথে দেখা হয়ে গেল ওর। বৃষ্টি আবিরের বোনের মতোই হয়। কেন বোনের মতো বললাম সেটা পরে বুঝবেন। আবির ভাইয়া, আপনি এসেছেন? আমরা তো ভেবেছিলাম কখনো আর আসবেনই না। কত বছর পর আসছেন আপনি জানেন? অনেক বছর হয়ে গেছে। চলেন চলেন, জলদি চলেন। আম্মু আপনাকে দেখলে আগে বোকা দিবে অনেক। কাকে আম্মু তো বকাই দিবে, তবে ওনার থেকে বকা খাওয়া মানে ভালোবাসা। আপনার সাথে আম্মুর কাটটি আরই চলে, আপনার সাথে ওনার কথা নেই। তো উনি কথা না বললে আমি আসলাম কিভাবে? উনি ডেকেছে তাই চলে এসেছি। এটা তো এমনি বলার দরকার, তাই বলছে। তাই না? তাহলে চলে যাই। কাকে আম্মুকে ফোন করে বলবো রাস্তায় বৃষ্টির সাথে দেখা হয়েছিল, সে বলেছিল। থাক থাক, আমার নামে সুনাম করার কোনো দরকার নেই। চলেন এখন যাই, অটো দাঁড়িয়ে আছে। চলো আজকে ইঞ্জিন ভ্যানে শাখার পাড়ে যাই। আচ্ছা। আবির একটা রিক্সা ঠিক করে সেটাতে সামনের দিকে বসে। বৃষ্টিকে ডাক দেয়। বৃষ্টি, চলে আসো। বৃষ্টির হাতে কয়েকটা ব্যাগ। সে এসেছিল ট্যাকের হাটে, কিছু শপিং করা বাকি ছিল। বৃষ্টি জানে আবির কখন বাস থেকে নামবে, তাই শানের পাড় থেকে যাওয়ার আগেই আবিরকে একবার কল দেয়। আবির তখন বৃষ্টিকে 10 মিনিট দাঁড়াতে বলে। সেই জন্য বৃষ্টিকে অটো স্ট্যান্ডে পেয়ে যায় আবির। বৃষ্টি এসে ভ্যানে বসতেই আবির ভ্যান ছাড়তে বলে। তখনই বৃষ্টি বলে, ভাইয়া একটু দাঁড়ান, ইরানি আপু নীরা দুজন এখনো আছে। ওই ইরানি আপু জলদি আসো। বৃষ্টির রাস্তার ওপাশে একটা দোকানের দিকে তাকিয়ে কারো উদ্দেশ্যে জোরে চিৎকার করে ডাক দেয়। আবির সেদিকে তাকায়। দুটো মেয়ে দোকান থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার জন্য এদিক সেদিক দেখছে। কয়েক সেকেন্ড পরে রাস্তা পার হয়ে আবিরদের ভ্যানের দিকে এগিয়ে আসে। বুঝতে পারে আবির এরাই সেই মেয়ে দুটো। বড় মেয়েটা হলো ইরানি। সে বৃষ্টিকে বলে, কি ব্যাপার, অটোতে না যেয়ে ভ্যানে উঠলি যে? ইরানি আপু, ভ্যানে যাব, উঠে পড়ো। কিন্তু ভ্যানে কেন? অনেক সময় লাগবে তো, আর আমি ভ্যানের পেছনে বসতেই পারি না। তো সামনে আসো, আমি পিছনে যাচ্ছি। বৃষ্টি পেছনের দিকে চলে যায়। নীরা আর বৃষ্টি পেছনের দিকে বসে। ইরানি এসে ভ্যানের বাম পাশের দিকে বসলো। ভ্যান চলতে শুরু করেছে। হঠাৎ বৃষ্টি বলে, ভাইয়া, ভুলেই তো গেলাম আপনি কেমন আছেন সেটা জিজ্ঞাসা করতে। ধুর, কি যে করি। আমি তো সবসময় ভালো থাকি। কি রে বৃষ্টি, তুই এই লোকের সাথে কথা বলিস কেন? ওহ সরি আপু, উনি হলো আমার ভাইয়া আবির, ওই যে যার কথা তোমাকে সব সময় বলি। আর ভাইয়া, উনি হলো সেই ইরানি আপু, ওনার কথাও তোমাকে বলেছিলাম একদিন, বাড়ির পাশেই থাকে। দুজন দুজনার দিকে তাকিয়ে হাই বলে। আবির সামনের দিকে তাকায়। ইরানি আবিরকে দেখছে। পেছনে গিটার, হাতে ক্যামেরা, চুলগুলো এলোমেলো, বেশ ভালোই লাগছে। ভ্যান চলছে তার গতি মতো। বেশ কিছু দূর আসার পর দুটো বাইক আবিরদের ভ্যানের পেছনে আসে। বৃষ্টির উদ্দেশ্যে বলতে থাকে, কি ব্যাপার, তুমি আজকে ভ্যানে? আমাকে বললে তো বাইকে করে দিয়ে আসতাম। আবার আপনি দেখেন রোহান ভাইয়া, আপনাকে আমি বলেছি আমার সাথে কথা বলবেন না। আপনি সব সময় কেন বিরক্ত করেন? আমার ভালো লাগে তোমাকে বিরক্ত করতে। আসো বাইকে। ওই তোরা নাম, তোদের ফাবিকে বাইকে নেব। আম্মুকে বলবো আবার আপনি বিরক্ত করছেন। ওলে আবার চ্যান্ডারে, তোমার আম্মু এসে কি বলে জানো তো সুন্দরী? বলে, রোহান বাবা, আমার মেয়ে কলেজে চাই, আর তুমি কেন ওর পিছে লাগো? ছোট মানুষ, এখনও দিনে ভূত দেখলে ডরাই। আমরা একা মানুষ, এভাবে কেন ওর পিছু নাও? ধুর, আপনি অনেক খারাপ, আম্মুর সাথেও খারাপ ব্যবহার করেন। বৃষ্টি, আম্মু কেমন আছে সেটাই তো জিজ্ঞেস করা হলো না। বৃষ্টি আবিরের কথায় ঘুরে তাকায় সামনে। 4টে ছেলেও আবিরের দিকে তাকায়। বৃষ্টি তাকাতেই আবির ইশারায় চুপ থাকতে বলে, বৃষ্টি, এটাকে মালটা তোমার নাম ধরে ডাকলো কেন? কি হয় তোমার? বৃষ্টি চুপ থাকে, কোনো কথা বলে না। রোহান জোরে বাইক চালিয়ে আবিরের পাশাপাশি আসলো। তারপর আবিরকে বলে,
কি রে, তুই কে? বৃষ্টির সাথে কথা বললি? তোরে তো আগে কখনো এখানে দেখিনি। কি ব্যাপার? বৃষ্টির কি হোস? কিছু না ভাই, তোমরা তো আমার ছোট। যাও, এখান থেকে চলে যাও। ওই শালা হারামি, তোরে যে প্রশ্ন করছি বল, না হলে এক কিক মারবো, ভ্যানসহ পড়বি। তোরা এমন বিহেভ করছিস কেন? উনি বৃষ্টির ভাইয়া, ঢাকা থেকে আসছে। ও ইরানি আপু, আপনিও আছেন দেখছি। আপনার বোন নীরাকে আমার বন্ধু পছন্দ করছে। আপনার বোনের পিছনেও পড়ে গেছি, চিন্তা নেই। আপনাদের সব দেখাশোনার দায়িত্ব আমাদের। আর বড় ভাই আসছেন, ঘুরেন, কিন্তু খবরদার ভাই হিসাবে বোনের জন্য আমাদের কাছে আসবেন না। এর ফল খারাপ হবে বলে দিলাম। ওই চল তোরা। রেহানেরা বাইক দ্রুত গতিতে চালিয়ে চলে যায় সেখান থেকে। সবাই চুপচাপ বসে আছে। ইরানি বলে, আপনি কেমন ছেলে? ওরা খারাপ, ওদের সাথে ভালো করে কথা বলার কোনো মানে নেই। জানোয়ারের মতো ব্যবহার, কথাবার্তা দুঘাল লাগিয়ে দিতে পারতেন। ওরা অনেক খারাপ ভাইয়া, কেন কথা বলবে? ওদের জন্য কলেজে যেতে পারি না। ওরা কারা বৃষ্টি? যে আপনার সাথে বাজে বিহেভ করলো, ওর নাম রোহান। ও হলো আমাদের এলাকার চেয়ারম্যানের ছেলে। প্রাইমারি স্কুলের পাশে একটা দোকান আছে, ওখানে বসে থাকে। আমাকে দেখলে অনেক বাজে কথা বলে। আর কাকে আম্মুকে বলার পর কি হয়েছিল? আম্মুকে রোহানের কথা বলতে আম্মু চুপচাপ শুনে। কি বলবে আম্মু বলেন? বাবা নেই তো জানেনি। আর তাছাড়া আমাদের বাড়িতে আর কোনো ছেলেও নেই যে এসব বিষয় দেখবে। আম্মুকে নাকি বাজে কথা শুনিয়েছে। রাতে আমাদের বাড়িতে আসতে চেয়েছে, টাকাও দিবে বলেছে। এসব কথা ভালো লাগে না। ও, চেয়ারম্যানের নাম কি? ফরিদ শেখ। ও আচ্ছা। আবির আর কোনো কথা বলে না। ফোন বের করে কিছু সময় চাপতে শুরু করে। বৃষ্টিদের বাড়িতে এসে পৌঁছেছে ওরা। উঠোনে অনেক লোকজন বলতে মহিলারা বসে আছে উঠোনে, গোল হয়ে বসে গল্প করছে। বৃষ্টির সাথে আবিরকে আসতে দেখে মহিলারা সবাই মাথায় কাপড় তুলে দিয়ে ঢেকে নেয় মুখ। গ্রামের এই মহিলাদের আন্তরিকতা এটাই। কোনো পুরুষ মানুষ দেখলেই মাথার কাপড় তুলে মুখ ঢেকে নেয় কাপড় দিয়ে। ওনাদের সোজাসুজি আসতেই বৃষ্টি একজনকে প্রশ্ন করলো, কিরে বৃষ্টি, এই ছেলেকে? আবির ভাইয়া ঢাকা থেকে এসেছে, আমার ভাইয়া হয়। আপুর বিয়ে তো তাই আসছে। ও, আবিরকে নিয়ে ভিতরে আসে বৃষ্টি, চিৎকার করে ডাকে, আম্মু কই তুমি? এদিকে আসো, দেখো তোমার আদুরের পলা আসছে, একটু মোলাকাত করে যাও। আমার পোলারে বল, ওর সাথে কোনো কথা নেই। এত বছরে একদিনও আসেনি। আমরা তো পর, এই জন্য পরকে কি কেউ খোঁজ খবর নেই? কাকে আম্মু, আমি কিন্তু চলে যাব। কেন যাবি? কথা বলবো না বলেছি, চলে যেতে তো বলিনি। তো কথা না বললে কেন থাকবো? সামনে আসেন না কেন? সামনে তুই তো আসতেই পারিস নাকি? বৃষ্টির দেখানো রুমে আবির সবকিছু রেখে সোজা বেলি বেগমের কাছে চলে যায়। বেলি তখন রান্নাঘরে ছিল। আবির দরজার কাছে দাঁড়িয়ে বলে, আম্মু, ভিতরে আসবো? বাহিরে কেন আছিস? আয়। আবির গিয়ে বেলি বেগমের পা ধরে সালাম করতে যাবে, কিন্তু উনি আবিরের চুল টেনে ধরে সোজা করে দাঁড় করালো। আবির বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে ওনার দিকে। উনি বলল, ভেবেছিলাম আর আসবি না, কত কিছুই তো হয়ে গেল। এরপরেও যে আসলি, তোকে দেখে অবাক না হয়ে পারলাম না। কাকে আম্মু, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখানে আর যাই হোক, আপনার জন্য হলেও আসতে হবে আমার। কারোর সাথে কথা না বললেও আপনার সাথে ঠিকই কথা না বলে থাকতে পারিনি। মা মেসেজ করতো বলে কল করতা বাবু, এখন আসছো ঢং দেখাতে? ফারজানা আপু কোথায়? উনি আর কি করবে, দেখ ফোনে কারোর সাথে কথা বলছে। একটু রেস্ট নে, আমি বৃষ্টিকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। বাড়ি আর সবাই কোথায়? কাউকে তো দেখছি না। বিয়ে পরিবেশ, অথচ বাড়ি ফাঁকা কেন? আর সবাই বলতে কি, কাকে খুঁজছো? ফারিয়াকে? ফারিয়া গিয়েছে ওর খালামণির বাসায় মেহেদির পাতা আনতে। চুলে মেহেদির পাতা বেটে লাগাবে, সকাল থেকে বায়না ধরেছে যাবে। ও, বাট আমি ওর কথা শুনতে চাইনি আম্মু। হুম, বুঝি তো। আবির আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করলো। একটা ডিপ ব্লু কালারের পাতলা সোয়েটার পরে রুমে আসলো। ক্যামেরা নিয়ে ছাদের দিকে চলে যায় আবির। ছাদের ওপরে অনেক ফুল গাছ,
গাঢ় হলুদ গাঁদা ফুলের শাড়ি, সাথে সাদা রজনীগন্ধাও আছে। ছাদটা পুরো ছাদ বাগান করে ফেলেছে। সিলোসিয়া, দোপাটি, সেলভিয়া, গোলাপ, এজেলিয়া, আরও কত কি। আবির ক্যামেরা হাতে ফুলের ছবি তুলতে শুরু করে। হঠাৎ আবিরের ফোন বাজতে থাকে। আবির ফোন বের করে দেখে সিয়ামের কল। আবির ক্যামেরাটা গলায় ঝুলিয়ে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে সিয়াম বলে, স্যার, পরিশেখ ইনি 2 বার চেয়ারম্যান হয়েছে। ইনকাম টেস্ট, জমির খাজনা এসব ঠিকমতো দেয় না, তবুও সব কিছুর হিসাব বলছে ওনার পরিষদ। তবে লোক থেকে জেনেছি ওনার বয়স সব কিছুই পেপারে ঠিকমতো উঠে। ওনার 2টা ছেলে, মোট জমির পরিমাণ 50 বিঘা হবে। তবে আরও 10 বিঘা জমির কাগজ জমা দিয়েছে আদালতে। সেটা খাস জমি ওনার দখলে যাওয়ার জন্য পেন্ডিংয়ে আছে, ঝামেলা চলছে। ও আচ্ছা, জানাও তো ওনার সাথে মিটিং করা যাবে কি না? স্যার, আপনার মিটিং মানে ওই ব্যক্তি বাস খাবে। বলছি আমি আসবো, এসে সব ব্যবস্থা করে দিব। এখন না, আগে ঝামেলাটা সরকারি পর্যায়ে যাক। তোর কাজ হলো কেসটা আমাদের উপরে নেওয়া, মানে আজিম ছাড় যেন সোজা বলে, আবি ফরিদদের কেসটা তুমি দেখো, সেই ব্যবস্থা করবি তুই। এখানে ফ্যামিলি ম্যাটার, সো এখন একটু ভেবে এগোতে হবে। তবে ফরিদদের ছেলেরে দেখতো উঠিয়ে নেওয়া যায় কি না। কি বলেন স্যার, এটা তো জাস্ট কয়েক মিনিটের ব্যাপার। থাক, এখন না, আরেকটু দেখি সে কয়টা 6 মারতে পারে। ব্যাট খেলা তো আমার এখনও বাকি আছে। ঠিক আছে স্যার, কোনো ইনফরমেশন লাগলে তো আমি তো আছি। এনি টাইম, এনি কজ, আই অ্যাম হেয়ার। আবির ফোন কেটে দেয়। একটা প্রজাপতি এসে বসতেই সাদা রজনীগন্ধা ফুলের ওপর আবির ক্যামেরার জুম করে প্রজাপতি সহ ফুলের পিকচার তুললো কয়েকটা। তারপর ক্যামেরাতে চোখ দিয়ে পিকগুলো আরও জুম করে দেখতে থাকে। ভাইয়া, আপনি সাদে, এদিকে আম্মু আপনাকে খুঁজছে, কখন থেকে খেতে ডাকছে। আবির ক্যামেরার থেকে চোখ না সরিয়েই বলে। পরে খাবো। হঠাৎ আবির শুনতে পায়, মানুষ খাবার পেলে দৌড়ে যায় আর অন্যরা ফোন ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকে। আবির চোখ সরায়। দুপুর এখন, শীতের দুপুর। শীতকালে সকাল, দুপুর আর বিকেল যেন একসাথে মিশে যায়। নরম রোদ পড়েছে প্রকৃতিতে। সূর্য যেন জানান দিচ্ছে সে বড়ই মৌসুমি বায়ুর কাছে দুর্বল বেশ। ইরানি কথাটা বলেই ওঠে। ইরানি আর বৃষ্টি গোসল করে রোদ পোহাতে এসেছে ছাদে। ইরানির চুলগুলো খোলা, ছড়িয়ে আছে পেছনে। আবির আর ইরানি চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে বৃষ্টিকে বলে, এত বড় বাগান ছাদে কি করলো? তুমি যে আলিশা ছিলে তাতে তো মনে হয় না তুমি করেছো। এইসব করছে ফারিয়া আপু, আমি একটু হেল্প করে দিছি। আবির ফারিয়ার কথা শুনে চুপ হয়ে যায়। দীর্ঘ একটা শ্বাস নিয়ে সে বৃষ্টির কাছে ক্যামেরা দিয়ে বলে, নাও ছবি তোলো তুমি। বাড়ির পাশে একটা ছোট্ট নদী। ছাদে উঠলেই নদীটা বেশ ভালোভাবে দেখা যায়। আবির প্যান্টের পকেটে হাত গুজে নদীর দিকে তাকিয়ে আছে। এই চিরচেনা বাড়িটা এক সময় এতটা অচেনা হয়ে যাবে, আবিরের কাছে এটা কখনোই আবির কল্পনাও করেনি। সব কিছু তো ঠিকই ছিল বাড়িটাতে। এখন বলা যায় এটা আবিরের এক্সের বাড়ি। এক্সের বাড়ি শুনে অবাক হওয়ার কিচ্ছু নেই। সব মানুষ প্রেমে পড়ে, প্রেমে ব্যর্থ হয়, প্রেম হারিয়ে যায়, খালি বেঁচে থাকে কতগুলো স্মৃতি। আবির ছাদের সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছিল। সিঁড়ির মাঝপথেই দেখা যায় ফারিয়ার সাথে, হাতে কলা পাতায় মেহেন্দি বাটা। আবিরের সাথে চোখাচোখি হয়। আবির চোখ সরিয়ে দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে নেমে আসে। তারপর আবির বেলি বেগমের পাশে চেয়ার নিয়ে বসেছে। আবিরের হাতে ছোট্ট একটি প্লেট, গরম গরম ভাপা পিঠে উঠিয়ে দিচ্ছে আবিরের প্লেটে। আবির চুপচাপ বসে খাচ্ছে। কয়েক মিনিট পর চিল্লাতে চিল্লাতে ফারিয়া রান্নাঘরে আসে। আম্মু, ওই আম্মু, পিঠা হলো তো। দরজার কাছে এসে ভেতরে আবিরকে দেখেই ফারিয়া থেমে যায়। আবির সেই দিকে একবার তাকিয়ে বেলিকে বলে, কাকে আম্মু, আমি আর খাবো না, খেতে পারছি না। সে কি, মাত্র তো 2টো পিঠে খেয়েছিস, এর মধ্যে আর পারছি না মানে কি? চুপচাপ বস এখানে। এক পা উঠেছিস তো সোজা বাড়ি যাবি বলে দিলাম। আচ্ছা, বসতেছি। আম্মু, এদিকে একটু তাকান, আমি যে আসছি খেয়াল করো একটু। এদিকে আয়, একটু পিঠা তৈরি কর। আমি পারবো না। তাহলে বের হয়ে যা।
একটা কথাও শুনিস না, যা সর সামনে থেকে। এদিকে কালকে নাকি কাব্যের কাজিনরা আসবে, কত কাজ, ঠিক মতো তোরা হেল্পও করিস না। থাক থাক, আর বকতে হবে না, দাও আমি করছি। কথাটা বলেই ফারিয়া ভেতরে আসে। বেলি বেগম রান্নাঘর থেকে বের হয়। আবির আর ফারিয়া এক রুমে আছে। 5 বছর পর আবিরের সাথে ফারিয়া দেখা হচ্ছে। আবির বসা থেকে উঠে দাঁড়ায়। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ফারিয়া বলে, আম্মুর কাছে আমাকে বকা খাওয়ানোর কারো যদি ইচ্ছা থাকে তাহলে সে এখান থেকে যেতে পারে, কারণ কেউ একজন এখান থেকে গেলে আম্মু ভাববে আমার জন্যই চলে গেছে। তাই আমি চাই না কারোর জন্য কোনো কারণ ছাড়াই বকা শুনি। ফারিয়ার কথা শুনে আবির আবারও আগের জায়গাতে বসলো। ফারিয়া আবার বলে, কেউ চাইলে পিঠা খেয়ে নিতে পারে, এসে যদি আম্মু দেখে খালি প্লেট তাহলে আমাকেই বকবে। আবির বলে, আমি আর খাবো না, ইচ্ছে করছে না আর। আবিরের কথা শুনে ফারিয়ার কানেই নিল না। একসাথে 4-5টা পিঠা আবিরের প্লেটের উপর ঢেলে দেয়। আবির আস্তে গলায় বলে, এখন আগের মতো জেদি? আমি কাউকে বলিনি আমার জেদ দেখতে, যে দেখার সে আসবে কিছুদিন পর। আবিরের গলার স্বর ক্ষীণ হয়। কেমন যেন চাপা কষ্ট গলার কাছে এসে কান্নার প্রভাবে চিকন হয়ে গেছে স্বর। আবিরের চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে পিঠার দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফারিয়া বলে, জিদ খালি আমার একার নেই, অন্য কারো আরো বেশি আছে। আমি দেখালো যত সমস্যা। মানুষের ভিতরে জেদ থাকা ভালো, আর যে দেখবে অবশ্যই তাকে দেখাতে হবে। অন্য কাউকে জিদ রাগ ভালোবাসা দেখে কি লাভ? কে যেন বলেছিল আমার সামনে কখনো আসবে না, বলেছিল আমাদের আর দেখা হবে না, বাট দুনিয়াটা ছোট, কখন কি যে হয়। ওই ফারি, কি করিস রে? আরে আবির, কখন আসছো তুমি? একবারও তো তোমার কথা শুনলাম না। একটু আগে এসেছে আপু। এখন কি সব সময় ফোন চাপেন আপু? ফোনে সবসময় কথা বলেন। মনে আছে তোমার? না, এখন কম, বড় হয়ে গেছি তো। তোমাদের ভাইয়া দেশের বাহিরে থাকে, তার সাথেই কথা বলা হয় সব সময়। আচ্ছা বসেন আপু, আমি আসছি। আবির আর দাঁড়ায় না, কিচেন ঘর থেকে দ্রুত বের হয়ে ওয়াশরুমে চলে আসে। আয়নার সামনে দাঁড়ায় আবির। চশমার ফাঁক দিয়ে চোখে যে জল জমেছে সেটা আবির ভালো মতোই টের পাচ্ছে, কিন্তু সে কাঁদছে না। কত বছর ধরে তো কেঁদেছে, তাহলে এখন এত কিসের কান্না আবিরের? ফারিয়া নিজের ওড়না দিয়ে বারবার চোখ স্পর্শ করছে। ফারজানা টের পেয়ে বলে, কি রে, তোর চোখে কি হলো? বারবার চোখে হাত দিস কেন? চোখে ধোয়া লেগে চুলকাচ্ছে, তুমি বানাও তো, আর ভালো লাগছে না। ফারিয়া কথাটা বলেই চলে যায় সেখান থেকে। রুমে এসে বালিশগুলো ছুঁড়ে মারে নিচে, বিড়বিড় করে বলে, শয়তানটা কেন আসছে এখানে? এত বছর পর ঢং করতে আসছে? বেশ তো ছিলাম, সব কিছু তো পরিবর্তনশীল। এতটা নিজেকে কঠোর করার পরও কেন আমার চোখ দিয়ে পানি পড়বে? বিরক্তিকর, কান্না বিরক্তিকর। কেন আসে ও? এই সময় কাব্যের ফোন আসে ফারিয়ার ফোনে। ফারিয়া ফোন কেটে দেয়। ভালো লাগছে না এখন কারোর সাথে কথা বলতে। আবির নিজেকে সামলে ওয়াশরুম থেকে বের হলো। নিজের রুমে আসতেই দেখে বৃষ্টি আর ইরানি বসে আছে। ইরানের হাতে আবিরের গিটার। আবিরকে দেখে ইরানি ভয় পায়। ভয়ের চোটে হাত থেকে গিটারটা পড়ে যাচ্ছিল। আবির দ্রুত এগিয়ে এসে গিটার ধরার চেষ্টা করে। আবার ইরানিও গিটারটি ধরতে যায়, আর তখনই আবিরের মাথার সাথে ইরানির মাথায় ঠুল লাগে। দুজনে মাথায় হাত দিয়ে উফ বলে ওঠে। দুজনে একসাথে সরি বলে। ইরানি দ্রুত রুম থেকে বের হয়। ভাইয়া, আপুর সাথে কথা হয়নি? হ্যাঁ, ফারজান আপুর সাথে তো কথা হলো। ফারিয়া আপুর সাথে হয়নি? না। বাবা, কত করে বললাম আপুরে, আপু একবার ভাবো, তোমার শিমুল আহমেদ কাব্যকে বিয়ে করো না। শুনলই না, মানে বিয়ে করবে তাকেই। উফ, তাতে কি করুক? আপনার কষ্ট হচ্ছে না ভাইয়া? রোহান তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছে, তাই না? এবার করলে একটা কোষে থাপ্পড় বসিয়ে দিবা। কি পাগল আপনি! চট দিলে পরের দিন আমাকে তুলে নিয়ে যাবে ও, আর আম্মুর কি হবে তখন? আরে কিছু হবে না, চর দিবা, আমি আছি তো। আপনি খুব আছেন, খুব দেখছি তো কেমন আছেন আপনি। যাও এখন, ক্যামেরা দিয়ে যাও।
বৃষ্টি রুম থেকে চলে যায়। আবির রুমের দরজা আটকে বিছানায় এসে বসে। আর সপ্তাহখানেক পর এই বাড়িতে বিয়ে। আবির এসেছে বিয়ের অনুষ্ঠানে। সত্যি বলতে আবির আসতে চায়নি, কিন্তু ফারিয়াকে বিয়ের সাজে দেখার লোভ আর ফারিয়ার মায়ের জোরাজুরিতে আর না করেনি আবির। প্রথম যখন এসেছিল তখন সবে অনার্সের প্রথম বছর শেষ করে দ্বিতীয়তে ওঠে, সেটাও 5 বছর আগে। কিন্তু তখন ফারিয়ার সাথে আবিরের রিলেশন ছিল। প্রথমবার ফারিয়া তাদের বাড়িতে সব মেহমানদের সাথে মিট করানোর জন্য ফারিয়া নিজেই আবিরকে নিয়ে আসে এই বাড়িতে। সেবার সবার সাথে আবিরের পরিচয় হয়, আর সেই পরিচয়টাই এতটাই ক্লোজ হয় আবিরের, যেন নিজে আলাদা একটা ফ্যামিলি মনে হয় আবিরের কাছে। আর এরা সবাই আবিরকেও বেশ পছন্দ করে। সব কিছু তো ঠিকঠাকই ছিল, যেখানে দু পরিবারের সবাই সব কিছু জানতো, সবাই সাপোর্টও করেছিল তাদের রিলেশনশিপটা। কিন্তু হঠাৎ কি হলো, সেই ফারিয়া আর আবির এখন একে অপরের এক্স হয়ে গেছে। আবির মূলত তার নিজেরই এক্সের বিয়েতে এসেছে, যা হয়তো কখনো এমন কারো সাথে হয়নি। এক্সের বিয়ের 7 দিন আগের থেকেই এক্সের বাড়িতে চলে এসেছে আবির। বিষয়টা যেমন মজা তেমনই কষ্টদায়কও। সন্ধ্যা খানিকটা আগেই বাড়িতে বেশ লোকজনের সমাগম। সবাই বেশ হই হুল্লোড় করছে। প্রথমবার এই বাড়িতে অনুষ্ঠান করে বিয়ে হতে যাচ্ছে। আশেপাশের পরিচিত সব মানুষজন আসছে। আবিরের এসব ভালো লাগছিল না। ঠান্ডার মধ্যে আবির ছাদে দাঁড়িয়ে আছে। বেশ কিছু সময় পর আবির খেয়াল করে সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আবির কৌতূহল হয়ে নিচে আসলো। থমথমে একটা পরিবেশ। বৃষ্টি সোফায় মন খারাপ করে বসে আছে। আবির যাওয়াতে দ্রুত বৃষ্টির কাছে ইরানি ওড়না এনে দেয়। আবির সরাসরি বেলিকে প্রশ্ন করে, কাকি আম্মু, কি হয়েছে? বৃষ্টি অমন করছে কেন? বৃষ্টি অমন করে বসে আছে কেন? কিছু না তো বাবা, ও সবার সাথে মজা করছিল, পড়ে গিয়েছে, একটু লেগেছে। ও আচ্ছা। বৃষ্টি, তোকে বলেছিলাম জোরে চড় দিবি রোহানকে, শুনিসনি তো? এখন ভালো লাগছে? আরে ফারিয়া, চুপ থাক। আবির, রুমে যা, পরে কথা বলবো। আবির চলে আসে সেখান থেকে। রুমে এসে পায়চারি করে। অনেকটা সময় চলে যায়। বৃষ্টি আসে আবিরের রুমে, বলে, ভাইয়া ক্যামেরাটা দেন। রাতে ক্যামেরা কি করবা? ইরানি আপুর ছবি আছে, সেগুলো দেখবে। ও আচ্ছা, মেমোরি দিয়েছিও, আমি পিকগুলো দেব। আচ্ছা। বৃষ্টি, কি হয়েছিল সন্ধ্যায়? বলো আমাকে সত্যিটা। আম্মুকে বলবেন না, প্রমিস করেন। আচ্ছা। রোহান আমার অন্যা কেড়ে নিয়েছিল আর আমাকে বাজে কথা বলেছিল। এই জন্য অনেক মন খারাপ হয়। বাড়ির সামনে অবধি টিস করতে করতে এসেছিল ও। অনেক রাগ হয়। বাড়ির সামনে এসে আমিও অনেক কথা শোনাই। পরে আম্মুকে নিয়েও বাজে কথা বলে চলে যায় ও। ও আচ্ছা, ঠিক আছে, কাউকে কিছু বলবো না। সকালে সকালে তুমি আর আমি মিলে ঘুরতে যাব। ইরানি আপুকেও নেব? নিতে পারবো। আচ্ছা, তাহলে ওনার ফোনটা আনি, পিকগুলো দিয়ে দেন। বৃষ্টি রুমে চলে যায়। আবির ফোনটা হাতে নেয়। সিয়ামকে কল দেয় সে। সিয়াম রিসিভ করে। আবির বলে, কালকে সকালে আমি যে ঠিকানা দিব সেই ঠিকানায় কয়েকজন পুলিশ পাঠাবি, সবাই যেন সিভিলভাবে থাকে। আচ্ছা স্যার, হয়ে যাবে। আবির ফোন কেটে দেয়। রাতে খাবার খেতে বসে সবাই। আবির খেতে বসেছে। বেলি বেগম এক পর্যায়ে বলল, কালকে কিন্তু কাব্যের বন্ধুরা আসবে, কাজিনরাও থাকবে, দ্রুত উঠিও তোমরা। আম্মু, কাব্যকে? ফারিয়ার যার সাথে বিয়ে হবে। ও, ছেলে কি করে আম্মু? জব করে একটা কোম্পানিতে। দেখতে শুনতে বেশ ভালোই, তবে আমি তেমন একটা কথা বলিনি, মানে সেভাবে কথা হয়নি আমার। ফারজানা ঠিকঠাক করলো। ফারিয়াকে বললাম, সে রাজি হয়ে গেল। ও, ভালো তো। তুই কি করছিস এখন? কিছুই না আম্মু, শখের ফটোগ্রাফি, ওটাই তোর প্রফেশন হিসেবে বেছে নিয়েছে আর কি। বিয়ে করবি না নাকি করে ফেলেছিস? আয় ধুর, কি যে বলো না তুমি। তোমার দোয়া ছাড়া কি বিয়ে করতে পারি? সবার আগে তোমাকে লাগবে। দেখবো কত আসিস আমার কাছে। আসলে একটু বিজি থাকি তো, এর জন্য আর আসা হয় না। টুকটাক লেখালেখি, ফটোগ্রাফি করে বেড়াই। কখন দিন হয় কখন রাত হয় টেরই পাই না। আমার মেয়েটারে তো বিয়ে করলি না, ওরে জিজ্ঞাসা করলাম।
আবিরের সাথে কি হয়েছে মুখের ওপরে বলে দিয়েছে যে আবির নিয়ে যদি আমার সাথে কোনো কথা বলো তাহলে আর কখনো এ বাড়িতে পা রাখবে না। আম্মু, আর খাবো না। চুপচাপ বসে খা। আমি আমার ছেলের সাথে গল্প করছি, তোরা শুনতে চাইলে শুনবি, না হলে আঙুল দিবি, বাট খাবার রেখে কেউ উঠবি না। তো আবির, তুই বল, কেন আমার মেয়েটারে বিয়ে করলি না? আম্মু, কখনো আমি বিয়ে করব না, বিয়ে করার ইচ্ছাটা নেই। কেন? আমি মেয়ে দেখে দিই, কি বলিস? ঠিক আছে, দাও তাহলে। তুমি বললে তো আমি রাজি। তাহলে একটা কাজ করি, ফারিয়ার বিয়ের দিনই তোরটাও ব্যবস্থা করি। তোর মা বাবাকে আসতে বল। আচ্ছা, বলবো। ফারিয়া খাবারের প্লেট জোরে টেবিলের ওপরে রেখে দ্রুত চলে যায় সেখান থেকে। সবাই ফারিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বেলি কয়েকবার ফারিয়াকে চিল্লিয়ে ডাকলেও ফারিয়া কোনো পাত্তা দেয় না। সেই হনহন করে চলে যায় ভেতরে। ফারিয়ার আবার কি হলো? খাবার শেষ করে আবির ক্যামেরা চেক করছিল। ইরানি অনেকগুলো ছবি দেখেছে। বৃষ্টি যেমন এই পার্সে অমনি পিক তুলেছে। বৃষ্টির কাণ্ড দেখে আবির হাসে। ইরানি চুল ঠিক করছে সেই সময়ের পিকগুলো তুলেছে। তবে অনেকগুলো পিকের ভেতরে বেস্ট কয়েকটা পিক আবির রেখে বাকি সব ডিলিট করে দেয়। ইরানির একটা পিক বেশ ভালোই হয়েছে। চুলগুলো কানে গুজছিল আর মুচকি হাসি মুখে। আবির পিকগুলো নিজের মেমোরিতে নিয়ে নেয়। সময় চলে যায়। আবির একটা সময় সবাই ঘুমিয়ে পড়ে। সকালে আবির বারান্দায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি আসে আবিরের কাছে, বলে, ভাইয়া চলেন ঘুরতে যাই, আপনি না বলেছিলেন যাবেন? হ্যাঁ চলো, হাঁটতে যাই, ক্যামেরাটা নিয়ে আসি। আচ্ছা, ইরানি আপু এসে গেছে? আবির ক্যামেরা নিয়ে বের হয়। উঠোনে ইরানি আর বৃষ্টি দাঁড়িয়ে। ইরানির গায়ে জিন্সের সোয়েটার, মাথার উপরে টুপি। তিনজন হাঁটছে। এলাকা ছেড়ে অনেকটা দূরে মাঠের ভেতরে চলে এসেছে তারা। সরিষার ক্ষেত, শিশির পড়েছে ফুলে। বৃষ্টি ছবি তুলতে বলে। আবির ইরানিকে বলে, আপনিও যান, একসাথে তুলে দেই। না না, আমার ছবি তুলতে ভালো লাগে না। ও, এর জন্য আমার ক্যামেরায় 1 ঘন্টায় 50টা বেশি আপনার ছবি পেলাম। ওগুলো বৃষ্টি তুলেছে, আমি কিছু করিনি। তবে একটা ছবি অনেক সুন্দর হয়েছে। তাই নাকি? কোনটা? আমাকে দেখান। এভাবে তো দেখানো যাবে না। এমনিতে আমি ফটোগ্রাফার, শুধু শুধু তো ফ্রিতে হবে না। তা কি চান আপনি বলেন? ট্রিট দেবেন, তবে পিকচার পাবেন। ঘুষখোর ফটোগ্রাফার। ওই, তোমরা গল্প বাদ দিবা, ভাইয়া তুলবো না ছবি। তিনজন অনেক ঘোরে, তারপর ফিরে আসে। অনেকটা বেঁচে যায়। হঠাৎ দুটো বাইক এসে থামে ওদের সামনে। বাইকে রোহান আসে। রোহান এসে বাইক থামালো। তারপর ফারিয়া রাতে ঘুমোতে পারেনি। নিজের মায়ের ওপরে কিছুটা রাগ জমেছিল ওর, কিন্তু ঘুম আসেনি। আবিরের বিয়ের সংক্রান্ত বিষয়টা ফারিয়ার যেন ঠিক মেনে নিতে পারছে না। আবির ফারিয়ার এক্স বয়ফ্রেন্ড, কিন্তু ফারিয়ার বাড়ির সবার সাথে আবিরের যে ঘনিষ্ঠতা এইটা ফারিয়ার ভালো করেই জানে। কারণ রিলেশন থাকাকালীনই আবির ফারিয়ার বাড়ির সবার সাথে বেশ ভালো মতো কথা বলতো। নিজের আর একটা পরিবার বানিয়ে ফেলেছিল আবির। সব কিছুই তো ঠিকই ছিল। দুই পরিবার তাদের রিলেশন সম্পর্কে বেশ ভালো মতোই জানতো। তাদের বিয়ে নিয়েও কথা হয়েছিল। কিন্তু হঠাৎ করে কি হলো যে দুজন টানা 5 বছর ধরে কথাই বলে না, রিলেশনে ব্রেকআপ হয়ে যায়। ফারিয়া আর কিছু ভাবতে পারে না। হঠাৎ আবিরের প্রতি ওর বিরক্ত বোধ চলে আসে অনেক। সে আবিরকে নিয়ে ভাবা বন্ধ করে দেয়। রোহান এসে থামে আবিরদের সামনে। আবিরের পাশে দাঁড়িয়ে থাকে বৃষ্টি। রোহানকে দেখে বৃষ্টি আবিরের হাত ধরে কিছুটা পেছনে এসে দাঁড়ায়। আবির রোহানের দিকে তাকিয়ে আছে। রোহান বাইক থেকে নেমে ওদের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির গালে হাত দিয়ে বলে, কি গো জানেমান, আমাকে ছাড়া ঘুরতে বের হলে? কালকে রাতে আমাকে কি কি যেন বলে চলে গিয়েছিলে? রোহান, নিজেকে সংযত করো। আহা, ভদ্র ছেলে কথা বলছে। এই মালটা কি সবসময় মেয়েদের সাথে ঘুরে রে? যখনই দেখি মেয়ে আশেপাশে থাকেই। কাহিনী কি রে? মনে হয় মেয়ে রাশি হবে। বৃষ্টি, একটা চুমু দাও তো। বেয়াদবি করো না রোহান। আরে তুই কে রে, মাঝখানে বারবার আসছিস? ভালো হবে না এর ফল, বলে দিলাম। আব্বে সালা, ওই আজকে বৃষ্টিতে ছাড়।
এটারে গাড়িতে তোল। ভাইয়ার গায়ে যদি হাত উঠে তোদের দেখিস কি করব। ইস ললিতা আমার, বাড়ি যাচ্ছ না? তোমার ভাইয়ারে একটু ক্রিকেট খেলা শেখাবো। আবির বৃষ্টির হাতে ক্যামেরাটা দিয়ে দেয়, তারপর ইরানিকে বলে। ইরা, বৃষ্টিকে সাবধানে বাড়িতে নিয়ে যান। আবিরকে ওরা বাইকে তোলে। কিছু দূর নিয়ে আসে আবিরকে ওরা। হঠাৎ খেয়াল করে বাইকে কারা যেন ওদের ফলো করছে। রোহানরা বাইক রাখে আর 6টা বাইক এসে ওদের গোল করে ঘিরে ধরে। আবির বাইক থেকে নামে, এক পাশে এসে বলে, রোহান, বয়সে তুমি ছোট, ছোটদের বয়স কম, রক্ত গরম একটু বেশি থাকে, কারণ এখন তারা কয়েকটা পাতি নেতার পিছনে ঘুরে বেড়ায়। নয়তো লতায় পাতায় নেতারা তাদের আত্মীয় হয়, পরিচিত হয়, ভাবকায় নেয় কি জানি জয় করে ফেলেছে। ছোট মানুষ, রাজনীতি বোঝো না। এতবার বললাম বেয়াদবি করো না, শুনলে না তো। ওই তুই কি বলছিস এসব? কে রে তুই? আমি কে দেখবা ব্রো? আবির হুডি সোয়েটারের চেন খুলে পিস্তল বের করে। সাদা কুয়াশার ভেতরে আবিরের ডান হাতে পিস্তল দেখে ওরা চমকে ওঠে। হঠাৎ শীতের কাঁপুনি সেরে ভয়ে যেন ঘেমে যায় রোহানরা। আবির গুলির বক্স বাটনে টিপ দিয়ে বক্সটা বের করে বুলেট ছাড়াই পিস্তলটা রোহানের দিকে ছুঁড়ে দেয়। রোহান ক্যাচ ধরে। আবির বলে, কি আসল নকল কি বুঝলি? আসল তো দে, এদিকে দে। রোহান ভয়ে ভয়ে পিস্তল ফেরত দেয়। আবির বুলেট বক্স ঢুকিয়ে কাট করে নিয়ে ওদের দিকে তাক করে বলে, বৃষ্টি অন্যা কে নিয়েছিল? আমি ভাইয়া। আজকে বিকেলে সেটা ফেরত দিবি। আর বৃষ্টি যদি কখনো আমাকে বলে তোরা ঝামেলা করেছিস, খোদার কসম তোদের মেরে লাশগুলো তোদের বাবার কাছে পাঠিয়ে দিব। তিরিশ না আমি কে, কতটা খারাপ আমি। চুপ করে থাকি বলে ভাবিস না কিছু পারি না। আমি হুমকে দেই না, কাজ করে দেখিয়ে দেই। নেক্সট টাইম তোদের বাবার সাথে তোদের লাশ নিয়ে কথা হবে। আর এরা সবাই পুলিশ, বুঝলি তো? বৃষ্টিকে বোন বলে ডাকবি, ওর মাকে দেখলে সবাই সালাম করবি। এখন যা। আবির বাইকে করে চলে আসে সেখান থেকে। ওরা ভয়াত্মক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আবিরদের দিকে। কিছু করার নেই এখন ওদের। বৃষ্টি আর ইরানি লং পথ নিয়ে ফিরছে। বাড়ির কাছে চলে এসেছে প্রায়। মাথার মধ্যে অনেক চিন্তা। বাসায় কি বলবে ভাবছে বৃষ্টি। আবির কোথায় যদি ওর মা জানতে চায় কি বলবে বুঝতে পারছে না। বৃষ্টি, বাসায় গিয়ে কি বলবি? আবির কোথায় যদি আন্টি জানতে চায়? জানি না আপু, কিছু একটা বলো তো। বলবি আবির তার বন্ধুদের সাথে দেখা করতে গেছে। তোর কি যে বলো, আম্মু জানে ভাইয়ার এখানে আমরা ছাড়া কেউ নেই, বন্ধু আসবে কোথা থেকে? বলবি ফটোগ্রাফি করতে গিয়েছে। তুমি পাগল হয়ে গেছো? ক্যামেরা তো আমার কাছেই। আম্মু কি বোকা? আচ্ছা, ওই তো আন্টি, যা মনে আসে তাই বলিস। কিরে, তোরা দুটো তো এত স্লো হয়ে হাঁটছিস কেন? আর এত সকালে দুটো কোথায় গিয়েছিলি? ইয়ে মানে আম্মু, আবির ভাইয়া। কি আবির ভাইয়া? এত সকালে ক্যামেরা নিয়ে বের হলেন? দেখি কি কি পিক উঠেছেন। বেলির পেছনে আবিরকে দেখে ওরা শকড হয়। আবিরের হাতে চায়ের কাপ। আবির দিব্য চা খাচ্ছে। ওদের দুটোর চোখ ছানা বড়া দেখে আবির বেশ মজা পায়। আবির বলে, কালকে মনে নেই কাব্যের ফ্রেন্ডরা আসবে, তোমরা সকাল সকাল বের হয়েছ, খালি আম্মুকে কষ্ট দাও তাই না? আসো ভিতরে আসো। কাকে আম্মু, ভিতরে যাও, আমি বকা দিয়েছি। আয় ভিতরে আয়। বেলি বেগম চলে যায়। বৃষ্টি আর ইরানি এসে আবিরের সামনে দাঁড়ায়। বৃষ্টি অবাক হয়ে প্রশ্ন করে, আপনি এখানে? রোহানরা না আপনাকে তুলে নিয়ে গেছে তাহলে? ওরাই তো শর্টকাট রাস্তা দিয়ে আমাকে পৌঁছে দিয়ে গেল। মানে কেন, কিছু বললো না আপনাকে? কেন কেন কি বলবে? আপনি কি খুশি হননি ওরা কিছু বললো না বলে? কি চাইছিলেন, আমাকে মারুক? ইস, এ প্রথমবার মারলো না বলে কেউ কষ্ট পাচ্ছে। ফাজলামি করবেন না মিস্টার। আমরা কত চিন্তা করছিলাম আর উনি বাড়িতে এসে বসে চা খাচ্ছে। আহারে, যাক, কেউ তো আছে আমাকে নিয়ে একটু চিন্তা করে, শুনে ভালো লাগলো। এই বৃষ্টি, তোর ভাইয়াকে বল যা প্রশ্ন করছি অ্যান্সার দিতে। অনেক রাগ লাগছে কিন্তু। আচ্ছা আচ্ছা বলছি। ওদের বলেছি, ভাই তোমরা কেন ঝামেলা করছো? আমি তো বৃষ্টির ভাইয়া, তাই না? আমি তো দেখবো বৃষ্টি কিভাবে তোমার সাথে রিলেশন না করে থাকে। বোঝো না তোমরা কিভাবে মেয়ে পটাতে হয়? বৃষ্টি অনেক ফুল পছন্দ করে,
ফুল নিয়ে পিছনে ঘুরবা আর হুমকি দিলে কি পড়বে? পিছনে লেগে থাকো, না হলে আমি তো আছি, সরাসরি বৃষ্টিকে পাওয়ার ব্যবস্থা করে দিব। চিন্তা নিচ্ছ কেন? তখন ওরা আমাকে ভাইয়া ভাইয়া বলে সম্মান দিয়ে বাড়িতে শর্টকাটে পৌঁছে দিল, বুঝেছ? ছি, আপনি কি খারাপ, লজ্জা করে না নিজের বোনকে এভাবে মানুষের কাছে দিয়ে আসবেন ভেবে? সেটা আমি আর আমার বোন বুঝবো। ধ্যাত, থাকতো বৃষ্টি, ফালতু লোক। ইরানি চলে যায়। বৃষ্টি আবিরের হাতে ক্যামেরা দিয়ে চলে যায় ভেতরে। আবির হাসতে থাকে। তারপর দুপুরে একটু পর বাড়ির সামনে একটা প্রাইভেট গাড়ি এসে থামলো। আবির বারান্দায় দাঁড়িয়ে বাইরের তাকিয়ে আছে। ফারিয়া একটা সবুজ শাড়ি পরে গেটের সামনে দাঁড়িয়ে আছে। নিজেই গেট খুলে দেয়। কাব্যসহ আরও কয়েকজন ছেলে মেয়ে ভেতরে প্রবেশ করলো। আবির কাব্যকে চেনে, কিন্তু কিভাবে সেটা পরে বলবো, সেটা পরে বলা যাবে। আবির ফারিয়ার দিকে তাকিয়ে আছে, মুখে কত হাসি ওর। সে বলেছিল, আবির আমি কখনোই তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, দরকার হলে নিজেকে শেষ করে দেব, তারপরও আমি কখনো তুমি ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আবির সেটা ভেবে মুচকি হাসলো। এমন বলা মেয়েটার মুখে এক গাল খুশির হাসি। কাব্য এসে ফারিয়ার হাত ধরে। আবির চোখ সরিয়ে নেয়। এই দৃশ্যটা আবিরের সহ্য হচ্ছে না। আবির কেন পৃথিবীর যে কেউ হলেও সেম অসহ্য অনুভব করত। এক্স যতই দূরে যাক, ভালোবাসা যতই না থাক, ব্রেকআপের বয়স যতই বৃহৎ হোক, একটা সময় তো সেই মানুষটাকে নিয়েই স্বপ্ন দেখা হয়। আর তার সামনে যদি কোনো অন্য মানুষ স্পর্শ করে, বিষয়টা কতটা কষ্টকর এটা কেবল যার সামনে হয় সেই বুঝতে পারে। আবির ফোনে সাউন্ড দিয়ে গেম খেলতে শুরু করে। বেলি বেগম চিৎকার করতে করতে ভেতর থেকে বাইরে আস্তে আস্তে বলে, বাট এত লেট করে চলে আসছো তোমরা? ইস, কতগুলা মানুষ আসছে, আসো আসো সবাই। বেলি বেগম সবাইকে নিয়ে ভেতরের দিকে যেতে থাকে। কাব্য এসে বারান্দার কাছে দাঁড়ায়। কাব্যর পাশে বৃষ্টি ছিল। বৃষ্টিকে প্রশ্ন করে, এই ছেলেটা কে? ভাইয়া আমার, ঢাকা থেকে এসেছে, কাজিন ব্রাদার। ও হাই ব্রো। আবির গেমে ফুল সাউন্ড দিয়ে খেলতে শুরু করে দেয়। এমন ভাব যেন সে কাব্যের কথা শোনেইনি। কাব্য আরও একবার ডাক দেয়, কিন্তু আবির পাত্তা দিচ্ছে না দেখে ফারিয়া আসে সেখানে। কাব্যের হাত ধরে টেনে নিয়ে আনে আবিরের সামনে থেকে। বাড়ির ভেতরে বেশ মানুষের সমাগম। সন্ধ্যা হয়। আবির ছাদে বসে আছে। বেলি বেগম কাপড় তুলতে আসে ছাদে। আবিরকে এক কোনায় বসে থাকতে দেখে বেলি বেগম কাছে গিয়ে বলে, কি ব্যাপার, এখানে কি করিস? ও আম্মু, কিছু না, এমনি। মন খারাপ? না না, কেন মন খারাপ হবে? আবির, আমি হলাম মা, আর মায়েরা কিন্তু সব কিছু বুঝতে পারে। মিথ্যা বলার কিছু নেই তো, মন খারাপের কিছু নেই তো। তোকে কতবার করে বলেছিলাম সব কিছু ঠিক করে নিতে। কি কি বলেছিলি, মনে আছে তো? মা মোমবাতি নিভো নিভো আলো দেয়, সে আলোতে অন্ধকারকে খুব বেশি দূর করা যায় না, তবু মোমবাতি প্রয়োজনে ব্যবহার করি। ফারিয়া ঠিক আমার কাছে ওই মোমবাতির জ্বালা আলোর মতো। আমার তার প্রয়োজন, কিন্তু আমি ব্যর্থ সে মোমবাতিকে জ্বালাতে। তোর জন্য ফারিয়াকেও বলতে পারিনি কিছু, একবারও প্রশ্ন করিনি কি হয়েছে আবিরের সাথে। ভালো করেছ, কিন্তু মানুষ আমাদের কাছে শরীরের মতো বিশাল থাকে। বছরে একবার করে সেটা দরকার পড়ে, সেটা না হয় তার ঋতুতে ফুটুক কোনো ফুল হয়ে কার জমিতে। আমার আর কি, মেয়ে আমার, সে যেটাতে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে সেখানে হ্যাপি থাকে। আমার তো কোনো ক্ষতি নেই, আমি তার হ্যাপিটা দেখব। সেটাই। সন্ধ্যা হয়ে আসছে আবির, নিচে চল, ঠান্ডা পড়ছে অনেক। হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসতেছি। বেলি বেগম ছাদ থেকে চলে যায়। আবির দ্রুত চোখের পানি মুছে নিল। শীতের কুয়াশাগুলো প্রকৃতিকে অনেক ভালোবাসে। যখন আসে তখন এতটাই জেঁকে বসে যে তাকে তাড়াতে সূর্যের দরকার পড়ে। আবির যেন আজ ঠিক এই কুয়াশার মতোই। ফারিয়া হলো প্রকৃতি আর কাব্য হলো সূর্য। কুয়াশার চেয়ে সূর্যের প্রয়োজনীয়তা প্রকৃতির অনেক বেশি। একটা রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। কাব্যর পাশে ফারিয়া বসা। বাকিরা সবাই গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। ফারিয়া বারবার দরজার দিকে তাকাচ্ছে।
রুমের দরজা দিয়ে সোজা বাড়ির মেন গেটের দরজা দেখা যায়। এই দিকে তাকাচ্ছে বারবার, কারণ কয়েকবার ফারিয়া আবিরের রুমের সামনে দিয়ে আসা যাওয়া করেছে, কিন্তু আবিরকে দেখেনি একবারও। আবির আসলো কিনা সেটা নোটিস করার জন্যই ফারিয়া ঘুরে ফিরে সেই মেন দরজার দিকে তাকাচ্ছে। সবাই আসলেই আবিরের কোনো খোঁজ নেই। ছাদে সিঁড়ি পেরিয়ে ছাদে কেউ একজন এসেছে। আবির সেই দিকে তাকায়নি, আকাশের দিকে তাকিয়ে আছে। তবে বুঝতে পেরেছে কেউ একজন এসেছে। আবিরের মাথায় লম্বা টুপি, গায়ে হুডি, সোয়েটার, পকেটে হাত গুজে আকাশ দেখছে। কারো উপস্থিতি বুঝতে পেরেও তাকায়নি সে। হঠাৎ সেই কেউ একজন কথা বলল। কি মিস্টার, এত ঠান্ডার ভিতরে ছাদে কি করেন? আবির বুঝতে পারে এটা ইরানি এসেছে। আবির ইরানির দিকে তাকায়, জাস্ট মুখটা দেখা যাচ্ছে, বাকি সব কিছু শীতের কাপড়ে ঢাকা। আবির মুচকি হেসে বলে, আকাশ দেখি। আকাশ এই কুয়াশাতে 3-4 হাত দেখা যাচ্ছে না। আপনি এই কুয়াশাতে এত দূরে আকাশ দেখছেন কিভাবে? মনের চোখ দিয়ে। মনের ভিতরে একটা চোখ থাকে, সেই চোখটার নাম কি জানেন? মনের চোখের নাম হলো কল্পনা, অনুধাবন আর বিশ্বাস। আমি জানি উপরে আকাশ আছে, কল্পনাতে আমি এক কুয়াশাচ্ছন্ন আকাশ দেখছি। বাহ, তা আপনার কল্পনার কুয়াশাচ্ছন্ন আকাশে আর কিছু দেখছেন না? দেখছি তো, হলুদ তারা আর সাদা রজনীগন্ধা, যে কিনা এখন খুব কাছে চলে এসেছে। রজনীগন্ধা? তারা না হয় মানলাম, আকাশে রজনীগন্ধাও ফোটে নাকি? এই যে আপনি আমার কাছে একটা রজনীগন্ধা ফুলের মতো সামনে তো এসেছেন। আপনি অনেক গুছিয়ে কথা বলেন তো। তাই নাকি? শুনেছি গুছিয়ে কথা বলা মানুষদের জীবন অগোছালো হয় অনেক। কে বলেছে? জি, বিশিষ্ট মানুষ আবির সাহেব। ভুল বলেছেন উনি। গোছানো মানুষদের জীবন গোছালো হয়, তারা সবকিছু গুছিয়ে নিতে জানে। হয়তো, আবার নয়তো। তো আপনি কুয়াশায় রজনীগন্ধা হয়ে কেন এলেন আমার কাছে? আসলাম এমনি, আপনাকে দূর থেকে দেখলাম দাঁড়িয়ে আছেন। আপনি যেখানে, আপনার বোনটাও সেখানে থাকবে ভেবে আসা হলো আর কি। তা ভিতরে দেখলাম সবাই আড্ডা দিচ্ছে, আপনিও জয়েন করুন। না, আড্ডাতে আমি বড্ড বোরিং। সবাই কথা বলে, আমি খালি শুনতে পারি, কিছু বলতে পারি না। আচ্ছা থাকেন, বৃষ্টি কল করেছে, যাই। আর ঠান্ডাতে বেশিক্ষণ বাহিরে থাকবেন না। ইরানি চলে যায়, সবার সাথে এসে জয়েন করে। ফারিয়ার পাশে বৃষ্টি বসা, আর বৃষ্টির পাশে ইরানি এসে বসেছে। বৃষ্টি বলে, কোথায় ছিলে তুমি? কল করলাম অনেক। আসছিলাম, একটু ছাদে যেতে ইচ্ছে হলো। কেন, ছাদে কি? তোর ভাইয়াকে দেখছিলাম ছাদে দাঁড়িয়ে আছে, ভাবলাম তুই হয়তো থাকবি, যেয়ে দেখি নেই তুই। জানিস তোর ভাইয়া অনেক গুছিয়ে কথা বলে। আমি নাকি রজনীগন্ধা ফুলের মতো তার কাছে আকাশ থেকে পড়েছি। হাসি পায় না বল? বাপরে, দেখো আবার ওনার কথা শুনে প্রেমে পড়ো না। বৃষ্টি, চুপ থাক। এত কথা বলিস কেন রে? এখানে বসে থাক, তোর কাব্য ভাইয়ের সাথে থাক, আমি আসছি। ফারিয়া দ্রুত সেখান থেকে উঠে চলে আসে। আবির সিঁড়ি দিয়ে নামছে, হঠাৎ সিঁড়ির কাছে ফারিয়ার সাথে দেখা। ফারিয়া এমনভাবে দাঁড়িয়ে সামনে, আবির তার সরিয়ে যেতে পারছে না, ফারিয়া সরছেও না। আবির চুপচাপ দাঁড়িয়ে আছে। ফারিয়া আবিরের সামনে এমনভাবে সিঁড়ির ভেতরে দাঁড়ালো যে আবির আর নামতে পারে না। ফারিয়ার থেকে 4 ধাপ দূরে দাঁড়িয়ে আছে আবির। ফারিয়ার হাতে ফোন, ওর ফোনটা বেজে উঠল। ফারিয়া রিসিভ করলো। কয়েক সেকেন্ড পর ফারিয়া বলল, শোনাইবি, মেজাজ খারাপ করবি না। ছেলেরা সবাই সাশ্রয়ী হয়। তোকে যদি কেউ বলে সারা জীবন ভালোবাসবো, তুই না থাকলেও তোকে ভালোবেসে যাব, সবটাই ফালতু আর জঘন্য আর মিথ্যা কথা। কেউ কখনো তোকে সারা জীবন ভালোবাসবে না। মুখের মিষ্টি বাণী দিয়ে তোকে বলবে সবসময় তোকে ভালোবাসবো। তুই এখনই ছেড়ে যা, দেখবি কদিন পর ওই ছেলে আরেকটা মেয়ের সাথে ডলাডলি করবে। ছি, এসব ছেলেদের যদি ইচ্ছা মতো থাপড়াইতে পারতাম। আমাদের বাড়ির পাশের আন্টির মেয়ে ইরানি আছে না, ঢাকা থেকে একটা ছেলে আসছে বুঝলি। শুনেছিলাম ছেলেটা নাকি একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটার সাথে ব্রেকআপ হওয়ার পর ইরানির পাইছে, এখন ইরানির সাথে ফ্লার্ট করছে। মন চাই কি জানিস, ঠাস করে সবার সামনে একটা চড় দিতে পারতাম। বিরক্তি করে এরা সবাই। ফারিয়া কথাগুলো বলেই ফোন রেখে দেয়। আবির এক দৃষ্টিতে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া সরছে না। আবির সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো। বুকে হাত বেঁধে আবির আকাশের দিকে তাকিয়ে ফারিয়াকে উদ্দেশ্য করে বলল,
পুরুষ মানুষ যাকে একবার ভালোবাসে সে ছেড়ে গেলেও তাকে ভালোবাসে। মূলত যেসব মেয়েরা ছেড়ে যাওয়ার পর অন্য পুরুষের প্রতি আসক্ত হয় সেসব মেয়েরাই ভাবে একসময়কার প্রিয় মানুষটা তাকে আর ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। বিষয়টা হলো মেয়ে মানুষ ছেড়ে যাবে, আবার এক যে অন্য মেয়ের সাথে মিশবে না সেটা মেনে নিতে পারবে না। নারী পুরুষ সমান অধিকার জগতে নারীরা বেশি সুবিধা পাচ্ছে, অথচ ছেড়ে যাওয়ার সময়টা 5 বছর মানে লং টাইম হয়ে গেছে, সেটা হয়তো কারো জানা নেই। দয়া করে কেউ সাইড দিলে যেতে পারি। ও হ্যাঁ, ইরানের মেয়েটা অনেক সুন্দর, কাকে আম্মুকে বলবো, দেখি বিয়ের ব্যবস্থা করা যায় কি না। আরেকটা কথা, কেউ ডলারলি করলে সমস্যা, অথচ কেউ বিয়ে করতে চাচ্ছে সেটা কোনো সমস্যা নাই। আবির কথাগুলো বলেই পাশ কেটে চলে আসে। কয়েক ধাপ নামতেই আবির শুনতে পায় একটা শব্দ, মানে ফারিয়া রাগে সিঁড়ির গ্রিলে জোরে লাথি দিয়েছে। সেটাই শব্দ আবির শুনতে পায়। আবির পেছনে তাকায় না, ফারিয়া সিঁড়ির ভেতরে দাঁড়িয়ে থাকে। আবির বারান্দায় এসে দাঁড়ায়। কিছু সময় পর বৃষ্টি, কাব্য আর ইরানি আসে। কাব্য বৃষ্টিকে বলে, তোমার আপু ফোন ধরে না কেন? কই গেল ও? জানি না তো ভাইয়া, তবে মনে হয় ছাদে যেতে পারে। আপনি যান, আমি ভাইয়ার কাছে থাকছি। কাব্য চলে যায় ছাদের দিকে। আবির বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কয়েক মিনিট পর ফারিয়াকে নিয়ে কাব্য ছাদ থেকে আসলো। ফারিয়ার শীতে কাঁপছে। কাব্যের জ্যাকেট ফারিয়ার গায়ে জড়ানো। বৃষ্টি চিৎকার করে বলে, কোথায় ছিল আপু? আর বলো না, সিঁড়িতে ঠান্ডার মধ্যে বসেছিল, ডাকছি আসবে না, দেখি কাঁদছে। বললাম কাঁদো কেন, কিছু বলছে না। ওহ, আপু কাঁদছে, আমাদের ছেড়ে চলে যাবে তো কদিন পর, তাই কাঁদছে। একটু আদর দেন, ঠিক হয়ে যাবে। কি শীত, এই শীতে এভাবে কেউ পাগলামি করে? জ্যাকেট খুলে গায়ে দিচ্ছি। এখন এক হাত দিয়ে জড়িয়ে নেন দুলা ভাই, তবে তো প্রেম আরো জমবে শীতে। ঠিক ব্রো। ওই চুপচাপ আসতে পারছো না? ওই শয়তানদের সাথে এত কথা কিসের? ফারিয়ার ঝাড়ি খেয়ে কাব্য আর কিছু বলল না। সে দ্রুত ফারিয়ার হাত ধরে সেখান থেকে চলে যায়। ইরানি বলে, এই বৃষ্টি, রাত হয়ে যাচ্ছে, বাসায় যাই, না হলে মা বকবে। ঠান্ডা পড়েছে অনেক, যাই রে, বাই আবির। বাই রজনীগন্ধা। আচ্ছা। ইরানি চলে যায়। বৃষ্টি দাঁড়িয়েই আছে আবিরের পাশে। দুজনে চুপচাপ। নীরবতা ভেঙে বৃষ্টি বলল, ভাইয়া, একটা প্রশ্ন করব? করো। আপনি কিন্তু এখনো বলেননি আপুর সাথে আপনার ব্রেকআপ কেন হলো? আসলে আমি অনেক মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়াই তো, তাই তোমার আপু জানতে পারে, তারপর ঝগড়া, তারপর ব্রেকআপ। ওহ, মিথ্যা বলেন কেন? আপনি আপুকে সব কিছু বলতেন, কোন মেয়ে কি করলো আপনার সাথে সব কিছু বলতেন আপুকে। ওটা আমরা সবাই জানি, তাই সত্যিটা বলবেন। আপুকে যেমন আপনি সব কিছু শেয়ার করেন, আপুও তেমনি আপনাকে সব কিছু শেয়ার করে। তাই যদি কোনো মেয়েলি বিষয় থাকতো আপু আমাকে বলতোই। আপু আপনার ব্যাপারে প্রশ্ন করতে নিষেধ করেছে। কখনো আপুর থেকে আমি 5 বছরে আবির শব্দটা শুনিনি। প্রথম 1 বছর আপু অনেক শুকিয়ে গিয়েছিল। অনেক ডাক্তার দেখানোর পরও ঠিক হচ্ছিল না। আপু ঠিক মতো খেত না, ঘুমাতো না। মাঝরাতে আমার ঘুম ভাঙতো, তখন দেখতাম আপু নেই রুমে। আমি আপুর সাথে ঘুমাতাম, উঠে এসে দেখতাম এখানে বসেই কাঁদছে। ডাকতাম না আমি, দেখে চলে যেতাম। প্রশ্ন করতে ইচ্ছা হতো, বাট আমি তো আপুকে চিনি, ও কেমন। যেটা বলবে না সেটা কখনো কিছু করেও ওর থেকে বলানো যাবে না। আপনি আসলেই, আমি আপনাকে কখনো কাঁদতে দেখিনি। আপুর গায়ে যখন কাব্য ভাইয়ার সোয়েটার পরিয়ে দিচ্ছিল, আপনার চোখ ঝাপসা হতে দেখেছি। আমি কিন্তু জানি ভাইয়া আপু কেন সিঁড়িতে বসে কাঁদছিল, আপনিও কেন কাঁদছেন। প্রশ্ন করব না আর কি হয়েছিল, তবে কখনো কি ঠিক করার চেষ্টা করেননি আপনারা? আপনারা তো বড়, তাই না? আপনাদের কি একবারও সব ঝামেলা শেষ করে ইচ্ছা করেনি আবার আগের মতো কথা বলতে? বৃষ্টি নিজের মতো করে কথাগুলো বলে গেল। আবির বাইরের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো শোনা যাচ্ছে। আবিরের যেন কিছুই বলার নেই। সে কথা বলতেই অনেক ক্লান্ত বোধ করছে। ফারিয়ার স্পর্শ, ফারিয়ার কথা, ফারিয়ার হাসি, ফারিয়ার
ভঙ্গিময় কথাগুলো বড্ড বেশি মনে পড়ছে। আসলে যদি কেউ কাউকে ভালোবাসে আর অপর পাশের মানুষ যদি চলে যায়, তবে সে চলে গেলেও দিয়ে যায় কিছু স্মৃতি, যে স্মৃতির আড়ালের থেকে যায় কষ্টের বিশাল আকাশ। ওই আকাশ থেকে প্রতি ক্ষণে ক্ষণে গলিত হয় বিষাদের বৃষ্টি। আপনি যাই করুন না কেন, কোনো কিছু নিয়ে অনেক অনেক ব্যস্ত থাকুন না কেন, এখানে সেখানে দৌড়ান না কেন, ওই যে কারো গিফটের স্মৃতিগুলো আপনাকে থামিয়ে দেবেই। নিজের সামনে কারো প্রেম দেখলেই সর্বপ্রথম যে মানুষটার কথা আপনার মনে পড়বে, বুঝবেন আপনি আসলেই তাকে ভালোবেসেছিলেন, কিন্তু সে আপনার এই ভালোবাসাটা বোঝেনি। আবির জোরে শ্বাস নিয়ে বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কালকে তোমার কলেজ আছে না, যাও শুয়ে পড়ো। যাচ্ছি। আমরা আর কি, খালি দুটো মানুষের কষ্ট দেখে গেলাম। যে যার ভালো নিজেরা পারে না ঠিক করতে, আমি কথাকার কে। যাও তো, ঘুমাও। বৃষ্টি চলে যায় আবিরের থেকে। আবির রুমে এসে শুয়ে পড়ে। এইদিকে ফারিয়া চুপচাপ বসে আছে, চোখ দুটো লাল হয়ে আছে ওর। বেলি বেগম ফারিয়ার সামনে এসে দাঁড়িয়েছে, সবাই আছে সেখানে। কি হয়েছে ওর? আর বললেন না মা, আপনার মেয়ে আপনাদের ছেড়ে যাবে ভেবে এখনই কান্না করে দিয়েছে। কি পাগলি বলেন তো ও? তোমাকে না বলেছি আমাকে পাগলি না বলতে? আমার এসব শুনতে বিরক্ত লাগে। আচ্ছা, আমি সামলে নিচ্ছি, তোমরা একটু যাও, যে যার রুমে শুয়ে পড়ো। সবার শোবার ব্যবস্থা করা হয়েছে। বেলি বেগমের কথা মতো সবাই রুম থেকে চলে যায়। উনি ফারিয়ার কাছে আসে। ফারিয়া তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বেলি বেগম তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাব্যের দোষ কি? সে তোকে পাগলি বলবে, জান, বাবু, কলিজা, বউ সব কিছু বলতে পারবে। কেন তাকে বারণ করবি? না, আমার ভালো লাগে না এসব। কেন ভালো লাগে না? আবির ডাকতো বলে? আবিরের কথা মনে পড়ে বলে? হাস হাস না ফারিয়া। শোন, আবিরকে তো আমরা চিনতাম না, হঠাৎ আমাদের সাথে ওর পরিচয় করিয়ে দিলি। ছেলেটা যে বেস্ট ছিল এমন না, আবিরের থেকে হাজার বেস্ট ছেলে তোর জন্য সম্বন্ধ আনতো, কিন্তু আমি কেবল তোর ভালোর কথা চিন্তা করে, তোর খুশির কথা ভেবে আবিরকে মেনে নিয়েছিলাম। আবিরের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছিলাম। বুঝতে পারলাম একসময় আমার মেয়ে আবিরের সাথে হ্যাপি থাকবে, কিন্তু হঠাৎ কি হলো? 5 বছর ধরে তুই ওর সাথে কথা বলিস না, কখনো সেটা বুঝতেও দিসনি। বৃষ্টি না পড়লে তো জানতেই পারতাম না। ছেলেটা এখন অনেক আপন হয়ে গিয়েছে। তুই চুজ করেছিলি, মেনে নিয়েছিলাম, আবার আবিরকে বাদ দিয়ে আরেকজনের কথা বললি, সেটাও মেনে নিলাম। এখন ফাজলামি করিস? সব কিছু ছেলে খেলা না ফারিয়া? এখন তোর আর কাব্যের বিষয়টা অনেক দূর এগিয়ে গিয়েছে, বুঝছিস? এবার যেন কিছু না হয়। মা, আমার মন যে এখনো আবিরকে ভালোবাসে, কি করব আমি? যে দিগো এখনো কাজ করে আমার। দুজনে কষ্টে পা, আমার কি? ঘুমা, চিন্তা করিস না, ভাগ্যে যা আছে সেটা হবে। বেলি বেগম চলে যায় রুম থেকে। আবিরের সাথে কথা বলবে ভেবেছিল, কিন্তু আর বলতে ইচ্ছা করছে না তার। তিনিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়, বৃষ্টি কলেজে যাচ্ছে। দূরে দাঁড়িয়ে আছে রোহান। বৃষ্টির মনে ধূপধুপানি শুরু হয়। সে একা, ভয় একদম চুপসে যাচ্ছে যেন। ধীর পায়ে হেঁটে যায় বৃষ্টি। ওদের কাছে আসতেই রোহান বৃষ্টির সামনে এসে দাঁড়ায়, খুব ভদ্রভাবে বলে, বৃষ্টি, আমাকে মাফ করে দাও। আমি বুঝিনি তুমি আসলেই আমাকে পছন্দ করো না। এটা আমি তোমার পিছু ঘুরতে ঘুরতে বিরক্তিতে চলে আসবো ভাবিনি। আমার ভুল হয়েছিল, মাফ করে দাও। এই নাও তোমার ওড়না। আর কখনো তোমাকে বিরক্ত করব না আমি। কেউ তোমাকে বাজে কথা বলবে না। তোমার ভাইয়াকে বলবা আমি মাফ চেয়ে নিয়েছি, উনি যেন আমাকে আর কিছু না বলে। রোহান কথাগুলো বলেই দ্রুত বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টির গলায় ওড়নাটা পরিয়েই রোহান পালিয়েছে। বৃষ্টি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে আছে সেই দিকে। কি হলো, কেন হলো, সে কিছুই বুঝতে পারছে না। কেবল রোহানের বলা কথাগুলো সে মনে মনে রিপিট করার চেষ্টা করলো। মনে মনে বলল,
ধুর, এটা কি হলো? আমি কেন রোহানের কথা ভাবছি? ক্লাস করব না আজ, বাড়ি যাব। কি হলো বিষয়টা জানতে হবে আমার। বৃষ্টি চলে আসে বাড়িতে। বেলি বেগম একটু বাজারের দিকে এসেছে বাজার করতে, সাথে আবির আছে। আবিরকে বাজারের এক জায়গাতে দাঁড় করিয়ে বেলি বেগম মাছ কিনছে। হঠাৎ একটা হিরো হোন্ডা লাল কালারের বাইক এসে থামে বেলি বেগমের পেছনে। বেলি বেগম নিচু হয়ে মাছ দেখছেন কোনটা টাটকা আছে, যার কারণে ওনার শাড়ির কিছু অংশ কোমর থেকে সরে যায়। বাইকটা এসে বেলি বেগমের পেছনে থামে। তারপর বাইকে থাকা একজন মধ্যবয়স্ক লোক বেলি বেগমের কোমরে হাত দেয়। উনি চমকে ঘুরে তাকায়, তাকিয়ে দেখে বাবলু সর্দার এসেছে। লোকটাকে বেলি বেগম ভালোভাবেই চেনে। লোকটা হাসি দেয় বেলি বেগমের দিকে তাকিয়ে। বেলি বেগম চোখে মুখে রাগ আর বিরক্তির ছাপ। দুই কথা শোনাতে গিয়েও থেমে যায় উনি। একদিকে বাজার, আর তার ওপরে বাবলু সর্দার সুবিধার লোক না। এছাড়া বেলি বেগম তার 3 মেয়েকে নিয়ে এলাকাতে থাকে। কোনো পুরুষ নেই ওনাদের সাথে, তাই যা করে অনেক ভেবে চিন্তেই করে। বেলি বেগম মাছ না কিনেই চলে আসে। আবিরের কাছে আসতেই আবির প্রশ্ন করে, কাকে আম্মু, মাছ কিনলে না? আম্মু, আম্মু, এই আম্মু, কি হলো? হন হন করে চলে যাচ্ছেন কেন? কি হয়েছে? মাছ আজ কিনবো না বাবা, চল বাসায় যাই। কেন, কি সমস্যা? সকালে শুনেছি বাজার কম, মাছ লাগবে। আমি তো আনলাম আপনাকে। কি সমস্যা বলেন? বললাম তো লাগবে না এখন, চল বাড়িতে ফিরি। আপনি তো তখন থেকে বলছিলেন ভালো মাছ উঠেছে, আমার পছন্দের রুই মাছ নেবেন বলেই তো গেলেন। কি হয়েছে? ও বুঝেছি, মাছের দাম অনেক বেশি বলেছে, কাছে টাকা কম। ধুর আম্মু, আপনি না আমাকে নিজের ছেলের মতোই দেখেন না। এখনো ভাবেন আমি পরই থাকবো। আমাকে বলতে কি হয়? আমি কি কেউ না? না, এমন না আসলে। চুপ করেন, আসেন আমার সাথে। আবির বেলি বেগমের হাত ধরে টেনে নিয়ে যায় সেখানে। আবির বড় দেখে 4 কেজি ওজনের 2টো রুই মাছ কিনে ব্যাগে ঢোকায়। মানি ব্যাগ থেকে টাকা বের করে দিয়েছে। এমন সময় বাবলু সর্দার বেলি বেগমের পাশে এসে দাঁড়ায়। বেলি বেগমের হাত ধরতেই উনি মুচড়িয়ে ছাড়িয়ে নেয়। আবির মানি ব্যাগ পকেটে রেখে বেলি বেগমের হাত ধরে টানতে যাবে, তখনই সে আর একটা টান অনুভব করে। ঘুরে তাকিয়ে দেখে বেলি বেগমের হাত ধরে আছে বাবলু সর্দার, আর উনি সেটা ছাড়ানোর চেষ্টা করছে। আবির বলে, কি হয়েছে? এই লোকটা কে? আপনার হাত এভাবে ধরেছে কেন? কেউ না বাবা, চলো বাড়িতে যাই। উনি তো আপনার হাত ছাড়ছে না, কিছু বলছেন না কেন? ওই আঙ্কেল, হাত ছাড়েন না কেন? কি সমস্যা? কি গো বেলিশোনা, এই পিচ্চি মালটা কি নতুন নাগর নাকি? এত মধু মিশিয়ে কথা বলছে যে। দেখলাম মানি ব্যাগের বহুত টাকা, 1000 টাকার নোট দিছে, মাছ কিনছে। মালদার পাইছো নাকি? তোমার সাথে তো হবে না। তা কোন মেয়ের দিয়ে এভাবে চুটাইছো? বড়টারে তো এক ব্যাংকার পোলার সাথে বিয়া দিছিল, তারপর সে গেছে দেশের বাইরে, বহুত টাকা পয়সা কামাই। মেজুটারে তো দিছো বিরাট বড় ব্যবসাদার বলার সাথে, বহুত টাকা তার। এটা কার জন্য? এটা কি করে? ছোটটার জন্য? বাহ, ভালোই বিজনেস স্টার্ট করছো। খালি আমি তোমার কাছে গেলে চেতে ওঠো, টাকা তো বেশি দিতে চাই, আর বাকি টাকাগুলো পরিশোধ করা লাগবে না, বুঝছো? আমার হাত ছাড়েন বলছি। বেলি বেগম হাত ছাড়িয়ে আবিরকে টেনে নিয়ে আসতে থাকে। আবির বাজারের ব্যাগ হাতে ঘুরতে ঘুরতে পেছনের দিকে বাবলুকে দেখছে। আবিরের মুখের রং লাল হতে শুরু করেছে রাগে। ইচ্ছে করছে লোকটাকে এখনই যেয়ে মেরে আসতে, কিন্তু আবির চুপচাপ বেলি বেগমের সাথে অটো স্ট্যান্ডে এসে অটোতে উঠে পড়ে। তারপর আবির আর বেলি বেগম অটোতে উঠল। আবির চুপচাপ বসে আছে বেলি বেগমের পাশে। বেলি বেগমও চুপ। আবির দাঁত দিয়ে নখ কাটতে শুরু করে। বেলি বেগম লজ্জায় আবিরের দিকে যেন তাকাতেই পারছে না। মনে মনে আল্লাহকে বলছে, ইস আল্লাহ, যদি আমাকে ভ্যানিশ হওয়ার ক্ষমতা দিত তাহলে আবিরের সামনে থেকে চলে যেতাম। আল্লাহ, আবির যেন কোনো প্রশ্ন না করে। এই কথাটা ভাবতে ভাবতে আবির বলে, মাছগুলো অনেক বড় ছিল আম্মু, একটু দাম নিচ্ছে, বাট অনেক ভালো ছিল। বুঝলেন, কিছু কিছু ব্যবসায়ী আছে, ওরা পচা মাছ দিয়ে দেয়। মাঝে মাঝে মন চায় ওদের নাকের উপরে মাছগুলো ফেলে দিয়ে আসে, নয়তো ধরে পচা মাছের উপরে ছেড়ে দেই, অনেক রাগ হয়।
বেলি বেগম কোনো কথা বলছে না। আবিরের কথার মানেটা উনি বুঝতে পেরেছে। বাবলু সরকারকে নিয়ে আবির রাগ প্রকাশ করলো। দুজনে চুপচাপ বাড়ির রাস্তায় হাঁটা ধরেছে। হঠাৎই রাহুল আসে সামনে। বেলি বেগম সেকেন্ড টাইম প্রায় মেয়ের জামাই হওয়া ছেলের সামনে অপদস্থ হওয়ার মানসিক প্রস্তুতি সেরে নিলেন, কারণ রাহুলও তাকে বাজে বাজে কথা শুনিয়েছে বহুবার। রাহুল বেলি বেগমের সামনে এসে দাঁড়িয়েছে। বেলি বেগমকে অবাক করে দিয়ে বলল, আন্টি, আপনি হলেন আমার মায়ের বয়সী মানুষ। আপনার সাথে আমি অনেক বেয়াদবি করেছি, আমাকে মাফ করে দেন আন্টি। দরকার হলে আমি আপনার পা ধরছি, তারপরও আপনি বলুন মাফ করে দিয়েছেন। কি বলো তুমি এসব? কি হয়েছে? বলুন না মাফ করেছেন। হ্যাঁ হ্যাঁ করেছি, পা ধরতে হবে না। ধন্যবাদ আন্টি, আসি। রাহুল দ্রুত বেলিকে সালাম দিয়ে চলে যায়। অবাক হয়ে বেলি বেগম রাহুলের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এটা কি হলো? বেলি বেগমের সমস্ত মন খারাপ যেন এক নিমিষেই চলে গেছে। কেমন যেন ওনার খুশি খুশি লাগছে বেশ। দ্রুত বাসায় আসে উনি। কি ব্যাপার, আজকে বৃষ্টি এত খুশি কেন? কি হয়েছে বৃষ্টির? আম্মু, আজকে শোনো কি হয়েছে। রুহুল আছে না, এসে আমাকে সরি বলেছে, ওর না ফেরত দিয়েছে, মাপ চেয়েছে। হ্যাঁ, রাহুল আমার সাথে এসেও সেম কাজ করেছে, কিন্তু কেন? হঠাৎ রাহুলের কি হলো? তোমার সাথেও সেম। বাহ, ছেলেটা তো দেখি ভালো হয়ে গেছে। আবির বাজারের ব্যাগগুলো রান্নাঘরে রাখার জন্য ভেতরে আসে। ভেতরে দুজন মানুষ, ফারিয়া আর কাব্য দাঁড়িয়ে আছে। ফারিয়াকে সে পেছন থেকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু ফারিয়া সরে যেতে বলে। বিয়ের আগে এভাবে ধরবা না তো, আমার ভালো লাগে না। আরে আমাদের তো বিয়ে হবেই, আর মাত্র কয়েকটা দিন বাকি, একটু কাছে আসলে কি হয়? বললাম তো এগুলো বিয়ের আগে ভালো লাগে না আমার, এরকম করলে কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি রান্না করলে তোমাকে আমি জ্বালাবো অনেক। পেছন থেকে এসে জড়িয়ে ধরবো, তোমার খপে করে চুল খুলে দিব, চিন্তা নেই, আমি চুল বেঁধে দিতে পারি। আম্মু, বাজারগুলো কিচেনের সামনে রেখে দিলাম, মাছগুলো পচে যাবে কিন্তু। ওরা দুজন চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে আবির বাজারের ব্যাগ রাখছে। কাব্য আবিরকে দেখে সরে যায়। পরিস্থিতি সামলানোর জন্য কাব্য বলে, আরে আবির ব্রো, তোমাকে কেন খুঁজে পাই না? কই কই থাকো তুমি? খুঁজে পেলেই তো ডিস্টার্ব। আপনারা কন্টিনিউ করেন, আমি কিছু শুনিনি, দেখিনি। আপকামিং স্বামী স্ত্রী, কোনো ব্যাপার না। আমরা তো আর মানুষকে রজনীগন্ধার মতো করে দেখতে পারি না, তাই কোনো ব্যাপার না। দেখার কোনো দরকার নেই। দুলা ব্রো, আপনাদের বেশ মানিয়েছে, থাকেন জায়গা। আবির চলে আসে সেখান থেকে। এমনিতেই অনেক রাগ মাথার মধ্যে উঠে আছে, তার ওপর কিচেনে ফারিয়ার সাথে কাব্যের খুনসুটি আবিরের মেজাজ আরও খারাপ করে দেয়। সব কিছু আবিরের কাছে অসহ্য লাগছে। এখন মনে হচ্ছে ওর এখানে আসাটাই ঠিক হয়নি। ফারিয়ার পাশে সে কাব্যকে একদমই সহ্য করতে পারছে না। কিভাবে পারবে সে? যে ব্যক্তি ভালোবাসে সে তার প্রিয় মানুষটির হাত কেউ ধরুক, তাকে স্পর্শ করুক, তার দিকে তাকিয়ে থাকুক, যেমনটা আপনা বলতেন তেমনটাই আপনার প্রিয় মানুষটার সাথে অন্য কেউ খুনসুটি করছে ভাবলে তো বুকের ভেতরে কেমন মোচড় দিয়ে ওঠে। ভালোবাসাগুলো অদ্ভুত। লং ডিস্টেন্স লাভ স্টোরির ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা হলো আপনি যাকে ভালোবাসছেন সে কোথায় গেল আপনার থেকে অনুমতি চাইবে, বলবে আপনি কি সেখানে যেতে পারি। পরিবর্তে আপনি বলেন কিভাবে যাচ্ছে, কেমনে যাচ্ছে, কতটুকু ফ্যাশন করছো, একদম ফকিন্নির মতো করে যাবা। কোনো ছেলে যেন তোমার দিকে না তাকায়, মুখ মাথা হাত সব কিছু ঢেকে নিবা, হিজাব দিবা, আরও কত কি। এটাই একটা সার্থক ভালোবাসা। আপনি কোথাও গেলে যদি সেই মানুষটা আপনাকে এভাবে যদি না বলে, তাহলে ভাববেন সে আপনাকে ভালোবাসলেও আপনাকে এতটা গুরুত্ব দেয় না। আবির আর ফারিয়ার ভেতরে ঠিক এমনটাই হতো। ওদের ছিল লং ডিস্টেন্সের ভালোবাসা। দুজনের পরিচয় হয়েছিল ফেসবুকেই। আবির তখন টুকটাক লেখালেখি করত, আর সে সুবাদে ফারিয়ার সাথে আবিরের পরিচয়। যদিও ফারিয়া একজন লেখিকা ছিল, তবে মজার ব্যাপার ছিল লেখা নিয়ে ওদের পরিচিত হলেও দুজন যেন যে লিখতো এটা দুজনের কেউ জানতো না। যাই হোক, সেসব পরের বিষয়।
আবির রুমে চলে এসেছে। বিছানায় বসেছে সে, চোখে পানি টলমল করছে। কারণ কাব্য যেমন করে ফারিয়াকে চাচ্ছে ঠিক এমন করেই আবির ফারিয়াকে চাইতো। দুজনে যখন রাত জেগে ফোনে কথা বলতো তখন এইসব বলতো আবির ফারিয়াকে। আর এই কারণে ফারিয়া কাব্যের এইসব খুনসুটি সহ্য করতে পারছে না। আবির মাথা নিচু করে বসে আছে। তখন দরজার কড়া নাড়ার শব্দ শোনা যায়। আবির তাকায় দরজার দিকে। বেলি বেগম দাঁড়িয়েছে। ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসেন। কি করছিস? কিছুই না। আচ্ছা শোন বাবা, আমি জানি তুই রেগে আছিস। আসলে তোকে সবটা বলি শোন। তুই তো জানিসই আমি ফারিয়ার বাবার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছিলাম। লোকটা কেমন খারাপ মানুষ জানিস তো। আমাকে কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে আমার দেহটাকে, টাকাকে। সে অন্য নারীতে আসক্ত থাকতো। মনের দুঃখে ডিভোর্স দিয়ে দিয়েছি। তারপর থেকে 3টে মেয়ে, আমার কাপড় বিজনেস নিয়ে একা থাকি। তখন বিজনেসটা শুরু করি। তখন একটা টাকার খুব প্রয়োজন ছিল। বাবলু, মানে আজ বাজারে যার সাথে দেখা হলো, ওর থেকে একটা লোন নিয়ে নিই 4 লাখ। সেটা সুদে আসলে 6-7 লাখ করেছে। আমি তাকে এতদিন যত টাকা দিচ্ছি তাতে শোধ হয়ে যায়, কিন্তু উনি সেটা মানে না। টাকা নিলেও পরিশোধ হয় না। এখনো 2 লাখ টাকার মতো পাই উনি। সামনে ফারিয়ার বিয়ে, মেয়েগুলোর বিয়ের জন্য টাকাগুলো জমিয়েছি। আরও ঠিক সময় এসেই টাকা চায়। এখন কোথা থেকে দেব? টাকা দিতে হবে না জানাই, কিন্তু তার বদলে সে আমার সাথে থাকতে চাই। কি বলবো তোমাকে, আর ছেলে হও তুমি। এসব কিছু তারপরেও তোমাকে লজ্জার মাথা খেয়ে বলছি, কারণ আর সহ্য হয় না বাবা। মেয়েগুলো না থাকলে কবে বিষ খেয়ে মরে যেতাম। মানুষের কত কথা আমার সহ্য করতে হয়, এই বয়সে কত কষ্ট করতে হয়। আর পারি না। কেউ ভাবেও না আমি একটা মানুষ। আমার কষ্টর বলেও তো কিছু আছে। কাউকে সব বলতে পারি না, কেউ শুনতেও চায় না। তুমি তো আজ দেখলেই কেমন ধরনের বাজে কথা বলেছে। আমি আজ কত বছর ধরে এইসব কথা সহ্য করে আসছি। তবে তোমার কাছে একটা অনুরোধ, কাউকে বলো না বাবা। তুমি আসছো, থাকবা যতদিন ইচ্ছা, দরকার হলে এখানেই থাকবা। তারপরেও এইসব মেয়েদের কাউকে বলো না। বেলি বেগম হালকা কান্না করে চোখ মুছে চলে যায় রুম থেকে। আবির ফোন দেয় সিয়ামকে। মেজাজ অনেক বিগড়ে আছে ওর। আবিরের ফোন পেয়ে সিয়াম বলে, কি হয়েছে? কয়েকজন লোক পাঠিয়ে দিত, এক শালারে রাস্তা থেকে তুলে নিয়ে যাবি। তারপর কোনো এক উঁচু জায়গাতে নিয়ে শালা হাত পা বেঁধে দিবি, মুখের উপর টেপ লাগিয়ে রাখবি। তারপর এমন পিটাবি যেন চিৎকার না করতে পারে, আর 1-2 বছর যেন বিছানা থেকে উঠতে না পারে। স্যার রেগে আছেন আপনি? আপনি তো নিজেই বলেন রেগে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। দেখ, আমি লিগালি কিছু করতে পারবো না, কারণ এখানে আমি কে জানে না। তাছাড়া এটা ফ্যামিলি ম্যাটার, তুই বুঝতে পারছিস? ঠিক আছে, ব্যবস্থা করে দিব, চিন্তা নেই। এমন পিটাবি যেন জানতে না পারে কেন তাকে মারা হচ্ছে। স্বীকার করাবি যেন কারোর সাথে আর বেয়াদবি না করে। যাদের সাথে করেছে সবাই যেন মাপ চেয়ে নেয়, না হলে বলবি আরও পিটাবো পরে। আচ্ছা আচ্ছা, হয়ে যাবে। আবির ফোন কেটে দেয়। উঠোনে রোদের ভেতর এসে দাঁড়ায় ও। পেছনে কয়েকজন ছেলে মেয়ে এসে দাঁড়ালো। সাথে বৃষ্টি, ইরানি আর কাব্যর কাজিন ফ্রেন্ডরাও আছে। বৃষ্টি বলে, আজকে অনেক খুশি ভাইয়া, রোহানের বিষয়টা তো জানেন, তাই আজকে ঠিক করেছি আমরা সবাই মিলে আড্ডা দিব উঠোনে সন্ধ্যার সময়। আপনি থাকবেন? উনি তো থাকবেই। উনি গিটার বাজিয়ে গান শোনাবে, না হলে কি আসর জমবে নাকি? তা মিস ইরা, আড্ডা আসর হবে নাকি গানে আসর, কোনটা চান আপনি? আমি যা চাই তা কি দিবেন আপনি? আপনি তো রূপকথা রাজকুমারী, আমি সেই রাজ্যে একজন প্রজামাত্র। রাজকুমারী যা বলবে সেটাই তো হতে হবে, তাই না? আপনি ফ্লার্ট করছেন? আপনি কি পটে যাচ্ছেন? যে পটে যায় শুনেছি সেই নাকি বুঝতে পারে তার সাথে কেউ ফ্লার্ট করছে, তার মানে কি? আইসে ঢং করতে, সরেন তো। আমি দূরেই আছি। বাই দ্য ওয়ে,
আমি ফ্লার্ট করি না। আমি আসলে একটা রাজকুমার, তো তাই রাজকুমারকে খুঁজছিলাম। কেউ তো আর রাজকুমার হতে চায় না, বিশেষ করে হতেও পারে না। কথা তো খুব শিখেছেন। কথা শেখার বই পড়েছি ছোটবেলায়, সেজন্য শিখে গিয়েছি। যাই হোক, রূপকথা অফ থাক। পাবলিক হা করে আমাদের কথা শুনছে, আর বলা যাবে না। কন্টিনিউ, আমাদের ভাল লাগছে। হুম, ভাল লাগছে, চালিয়ে যান। আমরাও শুনি। অফ করলে হবে? আজ রাজকুমারী হতে পারিনি বলে মানুষজন পাত্তাও দেয় না। কিন্তু ফারিয়া আপু, তোমার তো রাজকুমার পাশেই আছে, কদিন পর তার রাজ্যে তো চলে যাবে, তোমার আবার কিসের চিন্তা? ঠিক ঠিক, একদম ঠিক বলেছ বৃষ্টি। গুড লাইনের বলে পারফেক্ট সিক্স। এই বৃষ্টি, স্যাসরা আম্পায়ার আছে বুঝলি? 6 না গেলেও টেনে 6 বানাবে। ব্যাটা ইন্ডিয়ার সাপোর্টার। আমি তো ভাই কোনো রাজ্যে প্রবেশ করতে চাইনি, স্যাঁচড়া হয়ে গেলাম। আসলে সেসব মেয়ে একটু বেশি বজ্জাত আর শয়তান হয়, তারা এসব কথা বলে। ও আচ্ছা, রূপকথা তো আমার নানা এসে বানাচ্ছে, আর সেই রূপকথার রাজকুমারী প্রজা সব হুদাই আছে, তাই না? হে আবির ব্রো, ঝগড়া কন্টিনিউ করো। আমার কিন্তু দেখতে শুনতে সেই ভাল লাগছে। আমি আছি তোমার পক্ষে। তাই না? অমনি ঢাকার ছেলের পক্ষে হয়ে গেলেন। আর আমরা মেয়েরা তো যে আরো বেশি পারি তা দেখেন না। এই ছেলে ভার্সেস মেয়ে একটা গেম হয়ে যাক আজকে। হোক, কোনো ব্যাপার নাকি? আমরা ছেলেরা ভয় পাই না, উল্টো মেয়েরা ভয় না আবার শিশু করে দেয়। ওই কি বললা? এত বড় সাহস? ঠিক আছে, বৃষ্টি শুরু হোক, তবে বিকালে, এখন না। বেশ, তাহলে আজ বিকেলে গেমস হবে, কারা জিতবে দেখা যাবে। সবাই কথা বলছে, হঠাৎ বাড়ির গেটে কারোর ধাক্কার শব্দ শোনা যায়। একজন গিয়ে দরজা খুলে দেয়। চেয়ারম্যান সহ আরও কয়েকজন বাড়িতে প্রবেশ করে। চেয়ারম্যানের খাস লোক জনাব সহিউদ্দিন চিৎকার করে বলল, এখানে কি আবির থাকে? আবির কে? কেন, কি হয়েছে? আবিরকে সেটা আগে বলো। জি আমি। আমাদের সাথে আসো, দরকার আছে। যাবেন না ভাইয়া, ওরা কিন্তু ঝামেলা করবে। কি হয়েছে? ওকে কোথায় নিয়ে যাবেন? এত কিছু বলার কোনো দরকার নেই। আবির, চলে আসো। মানে কি? কেন বলবেন না? ছেলে আমার, আমাকে বলবেন না কেন? আম্মু, শুনে আসি। আপনারা রিল্যাক্স করেন, চিন্তা নেই। যেও না বাবা, আগে কথা শোনো। আবির কোনো কথা বলল না। সে চুপচাপ চেয়ারম্যানের সাথে বাড়ির থেকে বের হয়। আবির সিয়ামকে নক করে। সিয়াম, এই উপজেলার এমপিকে আমার কথা বলো। এখানকার চেয়ারম্যানকে কল দিতে বলো এমপিকে। এমপি যেন দেখা করে চেয়ারম্যানের সাথে, আমার কথা বলবি বুঝিয়ে, আবার গোপনও যেন থাকে। ঠিক আছে। আবিরকে তুলে নিয়ে যায় একটা বাড়িতে। আবিরকে বসতে বলে। চারপাশে চেয়ারম্যানের লোকজন। সামনে চেয়ারম্যান বসলো। আবিরকে বসতে বলে প্রশ্ন করলো, নাম তো আবির, বাসা কই? ঢাকাতে। ঢাকায়? তা কি করা হয় শুনি? ফটোগ্রাফার, আর পার্টিতে লিড ডান্সার। খুচরো কাজকাম করে বেড়াও? তা এখানে বেলি তোমার কি হয়? বললেন তো উনি, আমি তার ছেলে হই। আর কোনো পরিচয় লাগবে? তা ছেলে হও? কেমন ছেলে সেটা একটু বলো, না হলে কোনো অধিকার ছাড়া আমার ছেলেকে হুমকি ধামকি দিবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আমি ওনার ছেলের মতোই, মানে ছেলে। ছোট থেকে ওনার কোলে পিঠে বড় হয়েছি। জন্ম দিয়েছে অন্য কেউ, মা হিসেবে তাকে মানি। বেলি বেগমকেও মানি। ও, ঢাকাতে আর কি কি করো? কার পাওয়ারে চলো? স্যার, এত কথা কিসে? নোটের পোলারে ধরে পুরো কাবাব বানিয়ে ফেলি। আহ, শহর থেকে আইসে বলা, আমাকেও গ্রামের অতিথি, এত ব্যস্ত কেন তা বলো। পাওয়ার? মনে পড়ছে না তো। কার পাওয়ারে চলবো জানি না স্যার। তুমি কি জানো তোমাকে মেরে ফেললেও কেউ খুঁজে পাবে না?